বাংলাদেশে গত 10 বছরে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যাপক পরিবর্তন হয়েছে। তবুও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশের অবস্থান সাউথ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর চেয়ে পিছিয়ে আছে। তবে গত 10 বছরে অর্থনৈতিক অন্তর্ভুক্তির সূচকে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর বা এমএফএস। এমএফএস অপারেটরদের বিভিন্ন সার্ভিস ও ফিচার ট্র্যাডিশনাল ব্যাংকিং সেক্টরকেও ডিজিটাইজেশন ও সেবার মান উন্নয়নে বেশ ইনফ্লুয়েন্স করেছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অন্তর্ভুক্তির হারকে বাড়াতে বেশ সাহায্য করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের গ্লোবাল ফিনডেক্স ডেটাবেজের তথ্যসূত্রে 2017 সালে বাংলাদেশে ব্যাংক, মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট, মোবাইল ব্যাংকিং কিংবা অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে 15 বছরের অধিক বয়সী জনসংখ্যার অ্যাকাউন্টের হার ছিল 50% বেশি। অন্যদিকে একই সময়ে ভারতে এই হার ছিল প্রায় 80% এবং শ্রীলঙ্কায় প্রায় 74%। যদিও 2011 সালেও অ্যাকাউন্টের উপর ভিত্তি করে বাংলাদেশে 15 বছরের অধিক জনসংখ্যার অ্যাকাউন্টের হার ছিল মাত্র 31%। 2011 সালে প্রথমবারের মতো বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিং যাত্রা শুরুর পর বর্তমানে প্রায় 10 কোটিরও বেশি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ও 4 কোটিরও বেশি অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে মোবাইল ফাইন্যান্সিংয়ের আন্ডারে। বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে এমএফএসগুলোর মাধ্যমে প্রতিদিন গড়ে 2000 কোটি টাকারও বেশি ট্রানজ্যাকশন হয়ে থাকে। এর মধ্যে প্রায় 1500 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন ভলিউম নিয়ে বিকাশ দেশের শীর্ষ এমএফএস। তবে 2019 সালে কার্যক্রম শুরু করার মাত্র 2 বছরের মধ্যে সরকারি ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ প্রতিদিন প্রায় 650 কোটি টাকা ট্রানজ্যাকশন নিয়ে দেশের দ্বিতীয় শীর্ষ এমএফএস প্রোভাইডার। এছাড়াও উপায়, রকেট সহ বর্তমানে 15টি ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। বাংলাদেশে একসময় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বেশ দুঃসাধ্য একটি কাজ ছিল। অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে সশরীরে ব্যাংকে উপস্থিত থেকে ফর্ম পূরণ করে এনআইডি, ছবি, নমিনির এনআইডি, নমিনির ছবি, নমিনির সিগনেচার ইত্যাদিরও প্রয়োজন হতো। ফিজিক্যালি উপস্থিত থাকার পাশাপাশি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সম্পূর্ণ প্রসেসটি ছিল বেশ সময় সাপেক্ষ একটি কাজ। তবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসে যখন ডাক বিভাগ পরিচালিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ কার্যক্রম শুরু করে। কার্যক্রম শুরুর সময় প্রতিষ্ঠানটি ইউজারদের জন্য সহজে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে প্রথমবারের মতো ইলেকট্রনিক নো ইওর কাস্টমার বা ইকেওয়াইসি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে আসে। এই প্রসেসটিতে গ্রাহকরা জাতীয় পরিচয়পত্রের ছবি এবং সেলফি ক্যামেরায় নিজেদের ছবি তুলে নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারছিল। নগদের এই ইনোভেশনের পর অন্যান্য এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নগদকে ফলো করে কাস্টমারদেরকে এই সুবিধা দিতে শুরু করে। বর্তমানে শীর্ষস্থানীয় প্রায় প্রতিটি ব্যাংকেরই সহজে অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল অ্যাপ রয়েছে, যেমন দ্য সিটি ব্যাংকের এখনই অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের পাশাপাশি আইএফআইসি, ইউসিবি, সোনালী, মিডল্যান্ড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অনলাইনে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস প্রোভাইড করছে। তবে এক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা, কার্ড ও চেক বই কালেকশন, টাকার ডিপোজিট ও উইথড্রয়ালের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারকে সশরীরে ব্যাংকে উপস্থিত থাকতে হচ্ছে। তবে এখানেও এমএফএস এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুযোগ যুক্ত করে যাচ্ছে অনেক ব্যাংকই। ইকেওয়াইসি চালুর পাশাপাশি সাম্প্রতিক সময়ে নগদের আরেকটি ইনোভেশন হচ্ছে যেকোনো মোবাইল ফোন থেকে *167# ডায়াল করে 4 সংখ্যার পিন সেট করে অ্যাকাউন্ট ওপেন করা। নগদের এই ইনোভেশনের কারণে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স কোম্পানিটিকে ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ডও দিয়েছে। ভবিষ্যতে ব্যাংক সহ অন্যান্য আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নগদের এই ইনোভেশনকে কাজে লাগিয়ে দেশের ট্র্যাডিশনাল ব্যাংকিং চ্যানেলে গ্রাহক সেবায় পরিবর্তন নিয়ে আসতে পারে। ব্যাংকগুলোর মধ্যে কে সর্বপ্রথম স্মার্টফোন অ্যাপ নিয়ে এসেছে তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও গ্রাহকদের মাঝে অ্যাডপশনের হার অনেক কম ছিল। এছাড়া ব্যাংক থেকেও গ্রাহকদের অ্যাপ থেকে সার্ভিস নেওয়ার বিষয়ে সেভাবে মোটিভেট করা হয়নি। ব্যাংকগুলোর মধ্যে একমাত্র সিটি ব্যাংকই অ্যাপ ভিত্তিক সার্ভিস প্রদানে গ্রাহকদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে আসছিল। 2018 সালে বিকাশ তাদের মোবাইল অ্যাপ নিয়ে আসার পর গ্রাহকদেরকে অ্যাপের মাধ্যমে সার্ভিস নেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে। 2019 সালে নগদ কার্যক্রম শুরু করার সময় তাদের মোবাইল অ্যাপের দিকে বেশি ফোকাস রেখে অপারেশন চালু করে। রকেট, বিকাশ, নগদ ও উপায়ের মতো এমএফএসগুলো প্রতিনিয়তই গ্রাহকদের অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে। টাকা উত্তোলন, ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ ও মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ থেকে প্রচুর সুবিধা দিচ্ছে। ব্র্যাক ব্যাংকের এমএফএস বিকাশ গ্রাহকদের অ্যাপ ব্যবহার করতে উদ্বুদ্ধ করার জন্য রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমও ইন্ট্রোডিউস করেছে। বাংলাদেশের নেটিজেনদের মধ্যে ফেসবুকে ব্যাংক সার্ভিস রিলেটেড বিভিন্ন কমিউনিটি গ্রুপে গ্রাহকদের কাছ থেকে অ্যাপ ভিত্তিক ব্যাংকিং সেবা নিয়ে আগ্রহের বিষয়টি লক্ষ্য করা যায়। নতুন অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে বেশিরভাগই ইন্টারনেট ব্যাংকিং এবং অ্যাপ ভিত্তিক সার্ভিসের বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে থাকে, যার প্রেক্ষিতে বাংলাদেশের ব্যাংকগুলো ধীরে ধীরে তাদের অ্যাপ ভিত্তিক সেবার দিকে ফোকাস করতে শুরু করেছে।
ইতিমধ্যেই বেশ কিছু ব্যাংক তাদের এক্সিস্টিং অ্যাপগুলোকে আপডেট করেছে এবং যাদের পূর্বে কোনো অ্যাপ ছিল না তারা নতুন অ্যাপ রিলিজ করেছে। যদিও ফিচার, সার্ভিস, কনভিনিয়েন্স এবং ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো ব্যাংকের অ্যাপই এখন পর্যন্ত সেভাবে গ্রাহক সেবার স্ট্যান্ডার্ড তৈরি করতে পারেনি। ওয়ার্ল্ড ব্যাংকের গ্লোবাল ফিনডেক্স ডেটাবেস সূত্রে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির হার 2011 সালে প্রায় 32% থেকে 2014 সালে 31%-এর নিচে নেমে আসলেও সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 50%-এ উঠে এসেছে। এক্ষেত্রে এমএফএস-এর পাশাপাশি অন্যতম অবদান রেখেছে এজেন্ট ব্যাংকিং। 2021 সালের মার্চের রিপোর্ট অনুযায়ী এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় মোট অ্যাকাউন্টের সংখ্যা 1 কোটির উপরে পৌঁছেছে, যেগুলোর মধ্যে 53%-এর বেশি পুরুষ এবং 46% মহিলা এবং প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট 1%-এরও কম। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকগুলো মূলত সীমিত পরিসরে ট্র্যাডিশনাল ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের এ ধরনের সাফল্যে সরাসরি এমএফএসগুলোর কোনো কানেকশন না থাকলেও এমএফএসগুলোর এজেন্টের মাধ্যমে সেবা দেওয়ার বিষয়ে সাফল্য বুঝতে পেরে ট্র্যাডিশনাল ব্যাংকগুলো ধীরে ধীরে এজেন্ট ব্যাংকিংয়ের প্রতি আকৃষ্ট হয়েছে, যার প্রেক্ষিতে বর্তমানে ব্যাংকগুলো নিজস্ব এমএফএস সার্ভিস দেওয়ার চেয়ে এজেন্ট ব্যাংকিং সার্ভিস দেওয়ার দিকেই বেশি ফোকাস করছে। এক সময় প্রায় 29টি ব্যাংক এমএফএস অপারেট করলেও বর্তমানে মাত্র 15টি ব্যাংকই এমএফএস সার্ভিস দিচ্ছে। অন্যদিকে প্রায় 28টি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স রয়েছে এবং এদের মধ্যে 27টি ব্যাংকই এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। রকেট, বিকাশ, নগদ ও উপায়ের মতো এমএফএস প্রোভাইডারদের সাফল্য বাংলাদেশের ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিংয়ের সম্ভাবনা রিয়েলাইজ করতে বেশ হেল্প করেছে, যার প্রেক্ষিতে এজেন্ট ব্যাংকিং ধীরে ধীরে এমএফএস-এর জন্য কম্পিটিশন হয়ে উঠছে। এমএফএস আসার পূর্বে বাংলাদেশের যে কোনো ধরনের বিল পেমেন্টের জন্য ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, যা মানুষের জন্য যেমন সময় সাপেক্ষ একটি কাজ তেমনি ছিল ভোগান্তিরও। তবে দেশে এমএফএস যাত্রা শুরুর কয়েক বছর পর এমএফএস-এর মাধ্যমে বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি বিল পেমেন্ট সুবিধা নিয়ে আসে। এমএফএস প্রোভাইডাররা তাদের অ্যাপ ভিত্তিক সার্ভিস নিয়ে আসার পর একের পর এক নতুন নতুন বিল পেমেন্ট অপশন যুক্ত করতে থাকে। বর্তমানে দেশের এমএফএসগুলো গ্রাহকদের ঘরে বসে পানি, বিদ্যুৎ ও গ্যাসের পাশাপাশি টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড সহ বেশ কয়েক ধরনের বিল পেমেন্ট সুবিধা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্যসূত্রে 2021 সালের আগস্ট মাসে এমএফএস-এর মাধ্যমে পেমেন্ট করা ইউটিলিটি বিলের পরিমাণ ছিল 1300 কোটি টাকারও বেশি, যার ফলে ইউটিলিটি বিল পেমেন্টে গ্রাহক ভোগান্তির পরিমাণ ধীরে ধীরে কমে এসেছে। এছাড়া এমএফএসগুলোর মধ্যে নগদ শুরু থেকেই গ্রাহকদের জন্য বিল পেমেন্ট ফ্রি রেখেছে। নগদের পাশাপাশি অন্যান্য এমএফএস অপারেটরগুলো গ্রাহকদের জন্য কিছু কিছু ক্ষেত্রে কোনো খরচ ছাড়াই বিল পেমেন্টের সুযোগ দিচ্ছে। ইনফ্যাক্ট বর্তমানে এমএফএসগুলোর পাশাপাশি ব্যাংকগুলো অ্যাপ থেকে ইউটিলিটি বিল পেমেন্টের সুবিধা দিচ্ছে, যার ফলে গ্রাহকদের সময় ও অর্থের বেশ সাশ্রয় হচ্ছে। বাংলাদেশে গত কয়েক বছরে ডিজিটাল ট্রানজ্যাকশন ও পেমেন্টের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে 2019 সালের জানুয়ারি মাসে এমএফএস-এর মাধ্যমে পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশনের পরিমাণ ছিল প্রায় 5,500 কোটি টাকা, যা 2021 সালের আগস্ট মাসে এসে দাঁড়িয়েছে প্রায় 19,500 কোটি টাকায়। এমএফএস কার্যক্রম শুরু করার আগে অধিকাংশ লেনদেনই রিস্কি মাধ্যমে বা হাতে হাতে করতে হতো। এভাবে লেনদেন ছিল বেশ ঝুঁকিপূর্ণ এবং খরচ সাপেক্ষ। দেশের এমএফএসগুলো বিশেষ করে নগদের কার্যক্রম শুরুর পর সাধারণ মানুষ অল্প খরচেই ডিজিটালি অর্থ লেনদেন করতে পারছে। এছাড়া 2019 সালের জানুয়ারি মাসে মার্চেন্ট পেমেন্টের পরিমাণ 462 কোটি টাকা থেকে 2021 সালের আগস্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3,500 কোটি টাকায়। এছাড়া 2020-21 অর্থ বছরে সরকার এমএফএস অপারেটরগুলোর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় 5,500 কোটি টাকার বেশি অর্থ বিতরণ করেছে। এই কর্মসূচিতে 88 লাখ গ্রাহকদের মধ্যে 58 লাখ গ্রাহকই নগদের মাধ্যমে এই ভাতা পেয়েছেন। এছাড়া এসব ভাতা বিতরণে সরকার ও জনগণের অনেক অর্থ সাশ্রয় হয়েছে। স্যালারি ডিসবার্সমেন্ট ও রেমিটেন্স সহ বাংলাদেশের মানুষকে ডিজিটালি অর্থ লেনদেন ও পেমেন্ট সুবিধা দেওয়ার মাধ্যমে দেশের এমএফএসগুলো প্রতিনিয়ত ট্র্যাডিশনাল ব্যাংকিং সেবাকে ট্রান্সফর্ম করে যাচ্ছে।